আজকে আমরা সলিউশনে পড়া একটু এগিয়ে নিয়ে যাই। আবার আগের দিন আলোচনা করা হচ্ছিল যে একটা তরলে গ্যাসের যে সলিবিলিটি, দ্রাব্যতা, সেটা টেম্পারেচার এবং প্রেশারে দুটোর উপরেই নির্ভর করে। টেম্পারেচার বাড়ালে সাধারণত সলিবিলিটি কমে, টেম্পারেচার কমালে সলিবিলিটি বাড়ে। কিন্তু প্রেশারের ক্ষেত্রে উল্টো, প্রেশার বাড়ালে সলিবিলিটি বাড়ে, প্রেশার কমালে সলিবিলিটি কমে। তো প্রেশারের সাথে সলিবিলিটির রিলেশন নিয়ে হেনরির একটা সূত্র আছে, দেখবে, উইলিয়াম হেনরিজ ল। আমি গতদিনের পড়া থেকে শুরু করছি, হেনরিজ ল তে আসছি। তুমি যদি একটা পাত্রে জল নাও, ধরো জল বা যে কোনো সলভেন্ট, এবং তার সংস্পর্শে যদি বাতাস আসে, বাতাস বা যে কোনো নির্দিষ্ট গ্যাস, তাহলে কি হয় বলেছিলাম আরেকদিন আমি, যে গ্যাস মলিকুল এবং সলভেন্ট মলিকুলের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হয়। সেই অ্যাট্রাকশনের কারণে গ্যাস মলিকুলগুলো আস্তে আস্তে সলিবল হতে শুরু করে। আবার যেমন যেমন গ্যাস মলিকুলগুলো সলিবল হতে শুরু করে, উল্টো দিকে আবার একটা ট্রেন্ড দেখা যায় যে জলের মধ্যে থেকেও গ্যাসের মলিকুলগুলো একটু একটু করে ভেপারাইজ হতে শুরু করে। তবে একদম গোড়াতে গ্যাসের সলিবিলিটি থাকে অনেক বেশি, ঠিক আছে। কিন্তু যত সময় যায় তত গ্যাসের সলিবিলিটি আস্তে আস্তে কমতে থাকে এবং উল্টো দিকে গ্যাসের ভেপারাইজেশনটা আস্তে আস্তে বাড়তে থাকে। এবং একটা পার্টিকুলার সময় দেখা যায় যে রেটে গ্যাসের মলিকুলগুলো জলের মধ্যে আসছে, একই রেটে সলিউশন থেকে গ্যাসের মলিকুলগুলো ভেপার স্টেটে যাচ্ছে, অর্থাৎ একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়, ঠিক আছে কিনা। তো হেনরি বলছেন, তো এই অবস্থায় একটা কথা বলে নি, এই অবস্থাতে জলের উপর এতে মানে গ্যাস একটা চাপ প্রয়োগ করে, তাই না? গ্যাস থাকলেই তার একটা চাপ থাকবে। তো হেনরি বলছেন কি, যে জলে গুলে যাওয়া গ্যাসের মোল ভগ্নাংশ যদি x2 হয়, if mole fraction of solute বলতে গেলে এখানে গ্যাস, solute in solution the x2 and the pressure of the gas over the solution P, এই যে দুটো যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছালো, অর্থাৎ যে রেটে গুলছে সেই রেটেই আবার ভেপারাইজ হচ্ছে, সেই অবস্থায় যদি গ্যাসের প্রেশার P হয় আর মোল ফ্র্যাকশন যদি x2 হয়, দেন একটা পার্টিকুলার টেম্পারেচার, তাহলে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায়, কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায়, then at a particular temperature P varies x2 হয়, বা P equal to KH into x2. KH হচ্ছে একটা কনস্ট্যান্ট, KH is a constant called Henry's constant.
KH is a constant called Henry's constant. ঠিক আছে, এখন যদি এমন হয় যে আমি মোল ফ্র্যাকশন না দিই, মোল ফ্র্যাকশন তোমাদের মনে আছে, এর আগে কনসেন্ট্রেশন পড়ানোর সময় পড়িয়েছিলাম যে টোটাল মোল x2, মানে মোল ফ্র্যাকশন মানে কি বলেছিলাম মনে আছে? মোল ফ্র্যাকশন সমান ছিল মোল ফ্র্যাকশন x2 equal to মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, x2 বলাটা ঠিক না, মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট সমান n1 ডিভাইডেড বাই n1 প্লাস n2, এটাকে আমরা জেনারেলি x1 দিয়ে রিপ্রেজেন্ট করি, আর মোল ফ্র্যাকশন অফ সলিউট, মোল ফ্র্যাকশন অফ সলিউট সমান n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2, এটাকে কিনা আমরা x2 দিয়ে বলে থাকি। এখানে n1 হচ্ছে টোটাল নাম্বার মোল অফ দ্য সলভেন্ট, n2 হচ্ছে টোটাল নাম্বার মোল অফ দ্য সলিউট। ঠিক আছে, তো এই x2 p এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। তো এই প্রপোর্শনালিটি চিহ্ন তুলে ইকুয়াল চিহ্ন আনলে একটা কনস্ট্যান্ট হবে, দ্যাট ইজ kh। এখন kh এর ইউনিট কি হবে? না kh মানে কি? p বাই x2, x2 কোনো ইউনিট নেই, ইউনিটলেস, ইউনিটলেস। তাহলে ইউনিট অফ KOH is equal to ইউনিট অফ P, P কে যে ইউনিটে দেওয়া থাকবে KH সেই ইউনিটই হবে। অনেক সময় হয় কি, ধরো এখানে কোনো একটা পার্টিকুলার গ্যাস না রেখে আমি বাতাস রাখলাম, বাতাস মানে কি? এর অনেকগুলো গ্যাসের মিশ্রণ, অনেকগুলো গ্যাসের মধ্যে কোনো একটা পার্টিকুলার গ্যাসের প্রেসারকে কি বলে? তার পার্শিয়াল প্রেসার বলে। একটা গ্যাস মিশ্রণের মধ্যে কোনো একটা গ্যাসের প্রেসারকে কি বলে? তার পার্শিয়াল প্রেসার বলে। ফর এ গ্যাস মিক্সচার, for a gas mixture, for a gas mixture, Henry's law becomes Henry's law becomes Henry's law এসে সেখানে কি দাঁড়াবে? PI equal to KH into XI। PI টা কি? পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল প্রেসার of the component gas, গ্যাস মিক্সচারের মধ্যে যে কোনো একটা গ্যাসের পার্শিয়াল প্রেসার PI আর XI হচ্ছে তার মোল ফ্র্যাকশন অফ দ্যাট গ্যাস ইন দ্য সলিউশন। মোল ফ্র্যাকশন অফ দ্যাট গ্যাস ইন সলিউশন। যদি আমরা সলভেন্ট অর্থাৎ গ্যাসকে মোল ফ্র্যাকশনের বদলে কনসেন্ট্রেশন দিয়ে লিখি, if the amount of solvent in solution is expressed by concentration term, তাহলে আমরা কি পাবো? সেক্ষেত্রে P ভ্যারিজাস C, আর C হচ্ছে
C is the concentration. C is the concentration of the gas in solution. P সমান KH into C. KH হচ্ছে হেনরিজ কনস্ট্যান্ট। KH হচ্ছে গিয়ে হেনরিজ কনস্ট্যান্ট। তো এইখানে KH এর ইউনিট কি হবে জানো? Unit of KH is either mole per liter or per atmosphere. ঠিক আছে, এইবার দেখো KH এর কতগুলো বৈশিষ্ট্যের কথা বলি। KH এর ভ্যালু কোন একটা নির্দিষ্ট পার্টিকুলার টেম্পারেচার, KH টেম্পারেচার অবশ্য ডিপেন্ড করে। তা টেম্পারেচারটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে KH এর মান গ্যাসের উপর নির্ভরশীল। ফর এ ডেফিনিট সলভেন্ট the value of KH depend upon the nature of the gas. Characteristic of KH, বৈশিষ্ট্য, characteristic of KH. At number, for a particular temperature, and also for a definite gas, also for a definite solvent, অর্থাৎ টেম্পারেচারটা যদি কনস্ট্যান্ট থাকে, সলভেন্ট যদি কনস্ট্যান্ট থাকে, কোন একটা নির্দিষ্ট সলভেন্ট, তাহলে KH depends upon the nature of the gas. KH depends upon the nature of the gas. KH গ্যাসের, যেমন ধরো জল, সলভেন্ট নিয়েছো তুমি জল, ওয়াটার সলভেন্ট, জলের মধ্যে নাইট্রোজেনের KH সমান হচ্ছে, নাইট্রোজেনের KH তোমার 8.4 মতো, 8.4 into 10 to the power 4 atm। কিন্তু তুমি যদি অক্সিজেন দাও, KH অক্সিজেন, that is equal to 4.2 into 10 to the power 4 unit। ইউনিট মানে এখানে অ্যাটমসফিয়ার, যেহেতু গ্যাস আছে অ্যাটমসফিয়ার। ঠিক আছে, আবার দেখো এটা হলো যে একটা পার্টিকুলার সলভেন্টে গ্যাস পাল্টালে তার KH পাল্টালে। আবার দেখো গ্যাসটা ফিক্সড, অলসো ফর এ ডেফিনিট গ্যাস, গ্যাসটা ফিক্সড, অলসো ফর এ ডেফিনিট গ্যাস, গ্যাসটা ফিক্সড, তাহলে KH ডিপেন্ডস আপন দি সলভেন্ট, KH ভ্যালু depends upon the solvent। KH এর মান সলভেন্টের উপর নির্ভরশীল। কিরকম? ধরো নাইট্রোজেন গ্যাস নিয়েছো,
গ্যাসটা ফিক্সড, নাইট্রোজেন। একবার তুমি নাইট্রোজেনকে জলের মধ্যে দিচ্ছ, আর একবার বেঞ্জিনের মধ্যে দিচ্ছ, অর্থাৎ সলভেন্ট দুটো পাল্টে দিচ্ছ। জলের মধ্যে যখন দিচ্ছ তখন নাইট্রোজেনের হচ্ছে 8.4 ইন্টু 10⁴। হ্যাঁ, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা বলে দেওয়া ভালো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এত এটি। বেঞ্জিনে গেলে 0.23 এরকম ইন্টু 10⁴ ATM, অর্থাৎ বেঞ্জিনে অনেক কম করে নাইট্রোজেন, জলের তুলনায় অনেক বেশি করে। টেম্পারেচার পাল্টে দিলে পরে KH এর ভ্যালু পাল্টে যায়। KH value also depends upon টেম্পারেচার। কিভাবে ডিপেন্ড করে? ধরো অক্সিজেন গ্যাস নিয়েছো তুমি, অক্সিজেন গ্যাস, আর সলভেন্ট হচ্ছে জল, সলভেন্ট হচ্ছে H2O, জল। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি যদি অক্সিজেনের KH বের করো জলের মধ্যে, তাহলে তুমি পাবে 4.2 ইন্টু 10⁴ অ্যাটমসফিয়ার। সেই জিনিসটা যদি তুমি 35 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে বার করো, তাহলে তুমি দেখবে KH হচ্ছে 5 ইন্টু 10⁴ অ্যাটমসফিয়ার, বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে KH এর ক্যারেক্টারিস্টিক। হেনরিজ লটা যে সব জায়গায় খাটে ব্যাপারটা এরকম নয়, কতগুলো ক্ষেত্রে হেনরিজ ল খাটে না। কোথায় কোথায় খাটে না দেখো। 1 নম্বর, যদি সলভেন্টের সলিবিলিটি খুব বেশি হয় জলে, if solvent is highly soluble in water, then Henry's law is not applicable. যদি সলভেন্টের সাথে কোনো রকম রিয়াক্ট করে, যদি সলভেন্টের সাথে কোনো রকম রিয়াকশন হয় সলিউটের, তাহলে হেনরিজ ল অ্যাপ্লিকেবল নয়। যদি সলভেন্ট আয়োনাইজড হয় বা অ্যাসোসিয়েটেড কন্ডিশনে থাকে, হেনরিজ ল অ্যাপ্লিকেবল নয়। এবং প্রেশার খুব বেশি, টেম্পারেচার খুব কম হলে হেনরিজ ল অ্যাপ্লিকেবল নয়। এই জায়গা থেকে কোশ্চেন আসে, তখন বলতে পারে যে গিভ ওয়ান রিজন ওয়্যার হেনরিজ ল ইজ নট অ্যাপ্লিকেবল, চারটেই লিখতে দেবে না। তাই তুমি বলবে যে যেখানে সলিউডগুলো সলভেন্টে তার সলিবিলিটি খুব হাই, সেখানে হেনরিজ ল ইজ নট অ্যাপ্লিকেবল। যেখানে সলিউডগুলো আয়োনাইজড অবস্থায় থাকে বা অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকে, সেখানে হেনরিজ ল অ্যাপ্লিকেবল নয়। যেখানে সলিউডগুলো রিয়াক্ট করে যায় সলভেন্ট মলিকুলের সাথে, সেখানে হেনরিজ ল অ্যাপ্লিকেবল নয়। প্রেশার যদি খুব বেশি থাকে বা টেম্পারেচার যদি খুব কম থাকে, তাহলে হেনরিজ ল অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, এবার দেখো সলিউশন। আমরা এমন একটা সলিউশনের কথা আলোচনা করছি যেখানে সলভেন্ট ও সলিড, সলভেন্ট সলিড, সলিউট ও সলিড, কঠিনে কঠিনে দ্রবণ। আমাদের উদাহরণ হচ্ছে ধাতু সংকর, এই যে পিতল, ব্রোঞ্জ, কাঁসা, ধাতু সংকর। যেটা পরিমাণে বেশি থাকে সেটাকেই, সেই সলিডটাকেই আমরা সলভেন্ট ধরে নিই, আর যেটা পরিমাণে কম থাকে সেটাকেই আমরা সলিউট ধরে নিই। দুরকমভাবে সলিডে সলিডে সলিউশন হতে পারে। একরকম হচ্ছে যেটা পরিমাণে বেশি তার যে অ্যাটম বা মলিকুল, একই কথা, সলিডের ক্ষেত্রে অধিকাংশ মেটালের ক্ষেত্রে
মলিকুলগুলো মোনো অ্যাটমিক। অ্যাটম বা মলিকুলগুলো যে থাকে তাদের মধ্যে যে ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গাগুলো অকুপাই করে, আমরা বলি ইন্টারস্টিশিয়াল পজিশন। একটা মেটাল যেটা পরিমাণে বেশি আছে, যেটাকে আমরা সলভেন্ট হিসেবে ধরছি, তার যে ইন্টারস্টিশিয়াল পজিশন, সেই ইন্টারস্টিশিয়াল পজিশনগুলো অকুপাই করছে সলিউটেশন। এইভাবে একটা হতে পারে। আর কিভাবে হতে পারে? রিপ্লেসমেন্টের মাধ্যমে। হ্যাঁ, এ দেখো একটা মেটালের মলিকুল ছিল, তার মধ্যে একটা মলিকুলকে রিপ্লেস করে দিয়ে সেখানে আর একটা মেটালের মলিকুল এসে জায়গা করে নিল, এরকম রিপ্লেসমেন্টের মাধ্যমে। ঠিক আছে, এইটা আর এক ধরনের হতে পারে। এই সম্পর্কে আমাদের খুব বেশি স্টাডি করার কিছু নেই, আমরা আরেকটু এগোই। তরলে ধরো ভেপারাইজেশন অফ লিকুইড, তরলের বাষ্পায়ন। ভেপারাইজেশন অফ লিকুইড, তরলের বাষ্পায়ন। তুমি যদি 1 গ্লাস জল তোমার টেবিলের উপর রেখে দাও, তাহলে সেই জল থেকে আপন মনেই ওয়াটার মলিকুলগুলো ভেপারাইজ করবে, সব সময় করবে। টেম্পারেচার কম থাকলে কম করবে, টেম্পারেচার বেশি থাকলে বেশি করবে। ঠিক আছে, এই যে নদী, খাল, বিল, পুকুর, এখান থেকে জল বাষ্পীভূত হয়, সব সময় হয়, দিনের সর্বত্র সব সময়, রাত্রেও হয়, অল্প হয়, সব অল্প পরিমাণে হয়, কিন্তু ভেপারাইজেশনটা চলতে থাকে। দুটো প্রক্রিয়া, বুঝেছো? একটা হচ্ছে লিকুইড স্টেটে আছে, লিকুইড স্টেট এবং গ্যাসিয়াস স্টেটের মধ্যে তফাৎ কি না, লিকুইড স্টেটের মধ্যে, লিকুইড স্টেটে মলিকুলগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, গ্যাসিয়াস স্টেটে মলিকুলগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কম। তা লিকুইড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটে যেতে গেলে কি করতে হবে? লিকুইড স্টেট থেকে যদি গ্যাসিয়াস স্টেটে যেতে চাই, তাহলে মলিকুলগুলোর ফোর্স অফ অ্যাট্রাকশন কাটিয়ে মলিকুলগুলোকে আলাদা হতে হবে, তবেই তারা গ্যাসিয়াস স্টেটে যাবে। আবার গ্যাসিয়াস স্টেট থেকে যদি তারা লিকুইড স্টেটে ফেরত আসতে চায়, তাহলে কি করতে হবে না, মলিকুলগুলোর মধ্যে যতটুকুই ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে সেটুকুকে কাজে লাগিয়ে, এবং লিকুইডের কন্ট্যাক্টে থাকলে তো খুবই ভালো, লিকুইড মলিকুলেরও একটা আকর্ষণ কাজ করে এদের উপর, ফলে সে ফেরত আনতে পারে। হ্যাঁ, ঘনীভবন আমরা বলি, এটা এখন বাষ্পীভবন, ওটা হচ্ছে ঘনীভবন। ভেপার আবার কনডেন্স করে, কনডেনসেশন অফ ভেপার, লিকুইডে ফেরত আসে, তবে সেটা রেট খুব কম। ভেপারাইজেশন যত বেশি হয়, কনডেনসেশন তত বেশি হয় না, তবে এগুলো সবই তোমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এখন ধরো একটা লিকুইড, 1 গ্লাস জল, তাকে তুমি একটা বদ্ধ পাত্রের মধ্যে রেখে দিয়েছো। বদ্ধ পাত্রের মধ্যে রেখে দেওয়ার ফলে যেটা হয়েছে, এখান থেকে যে ভেপারগুলো হচ্ছে, হ্যাঁ, সেই ভেপার মলিকুলগুলো কিন্তু এই পাত্র ছেড়ে যেতে পারছে না। ঠিক আছে, তো লিকুইড থেকে প্রথমে ভেপার হওয়ার রেট বেশি, যেহেতু ভেপারটা আস্তে আস্তে এখানে ছেড়ে যেতে পারছে না, বেরিয়ে যেতে পারছে না, তাই ভেপারেরও কিন্তু লিকুইড স্টেটে ফেরত আসার একটা চান্স থাকবে, কাছাকাছি থাকতে বাধ্য হচ্ছে। তো একটা ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হবে, তারপর লিকুইড মলিকুলগুলোর একটা ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, ফলে কনডেনসেশনের একটা ট্রেন্ড সব সময় থাকবে। খোলা জায়গায় থাকলে কি হতো, একদম ছড়িয়ে যেত, তাহলে কনডেনসেশন রেটটা কমে যেত, অনেক কমে যেত, নেগলিজেবল হয়ে যেত। বদ্ধ পাত্রে থাকার জন্য একটা কনডেনসেশন রেট থাকবে। একটা সময় দেখা যাবে রেট অফ ভেপারাইজেশন আস্তে আস্তে কমছে, বরং কনডেনসেশন বাড়ছে। এরকম করে ভেপারাইজেশন কমে কনডেনসেশন বাড়তে বাড়তে একটা সময় আসবে যখন দুটো রেট সমান হয়ে যাবে। যে রেটে ভেপারাইজ করছে সেই রেটেই কনডেন্স করবে।
তখন আমরা সলিউশনটাকে বলবো স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেট এই কি বলে সলিউশন তো না, এটাকে বলবো এই অবস্থায় যে প্রেশারটা দেবে বুঝেছ, এই অবস্থায় ভেপার মানে তো তার তো গ্যাসীয় অবস্থা, বাষ্পীয় অবস্থা, ফলে তার একটা প্রেশার থাকে। তাই এই যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমি যেটাকে বলছি, যে লিকুইড থেকে যে রেটে ভেপার হচ্ছে, ভেপার থেকে সেই রেটে আবার কনডেন্স করে লিকুইড চলে আসছে, একটা ইকুইলিব্রিয়াম স্টেটে চলে আসছে। ইকুইলিব্রিয়াম স্টেটটা আমরা এভাবে লিখতে পারি, এক ইকুইলিব্রিয়াম স্টেট at equilibrium state rate of vaporization equal to rate of condensation। ঠিক আছে, এবং এই যে অবস্থাটা এলো ইকুইলিব্রিয়ামে, তখন এই ভেপারটা এর উপর যে চাপ দিচ্ছে, চাপ দেবে সবসময়, কারণ এটা একটা গ্যাসীয় অবস্থা, সবসময় প্রেশার ক্রিয়েট করবে, সেটাকে আমরা বলি ভেপার প্রেশার অফ দ্যাট লিকুইড। কেউ কেউ বলেন স্যাচুরেটেড ভেপার প্রেশার অফ দ্য লিকুইড, তরলের বাষ্পচাপ বা তরলের সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে যদি ডিফাইন করতে বলে, সংজ্ঞা লিখতে বলে, তাহলে আমরা কি লিখবো? আমরা বলবো কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ যখন তার বাষ্প অবস্থার সঙ্গে সাম্যাবস্থা তৈরি করে, তখন তরলের উপর বাষ্পটা যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে ওই তরলের সম্পৃক্ত বাষ্পচাপ। At a particular temperature, when a liquid remain in equilibrium with its vapor, then the pressure of the vapor over the liquid is called saturated vapor pressure. At a particular temperature, when a liquid is in equilibrium with its vapor, then the pressure applied by the vapor on the liquid is called saturated vapor pressure of that liquid, or simply vapor pressure of that liquid. কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ যখন তার বাষ্পীয় অবস্থার সাথে সাম্য বজায় রাখে, তখন ওই সাম্যাবস্থায় বাষ্পটা তরলের উপর যে চাপ প্রয়োগ করে সেটাকেই আমরা বলি সম্পৃক্ত বাষ্পচাপ। দ্যাট ইজ কল্ড স্যাচুরেটেড ভেপার প্রেশার, সম্পৃক্ত বাষ্পচাপ। এই সম্পৃক্ত বাষ্পচাপের মান কিসের উপর নির্ভর করে? এক তো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। টেম্পারেচার বাড়লে ভেপারাইজেশন তাড়াতাড়ি হয়, ভেপারাইজেশন তাড়াতাড়ি হলে ইকুইলিব্রিয়ামে তাড়াতাড়ি পৌঁছবে, কারণ বেশি বেশি ভেপার তৈরি হলে কনডেনসেশন বাড়বে। আবার অনেকটা লিকুইডের নেচারের উপরও ডিপেন্ড করে। ধরো আমি তিন রকমের লিকুইড নিলাম, একটা হচ্ছে ইথার, একটা অ্যালকোহল, আর একটা জল। অবভিয়াসলি ইথার মলিকুলগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক কম, এবং জলের ওয়াটার মলিকুলগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, কারণ জলে হাইড্রোজেন বন্ড হয়। অ্যালকোহলেও হাইড্রোজেন বন্ড হয়, হয় না তা না, কিন্তু একটা ওয়াটার মলিকুল আর চারটে ওয়াটার মলিকুলের সাথে হাইড্রোজেন বন্ড করতে পারে। অ্যালকোহলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড এত দৃঢ় নয় আর কি। তাহলে অবভিয়াসলি এই যে তিনটে আমি লিকুইড নিলাম, ইথার, এর ভেপারাইজড হওয়ার রেট অনেক বেশি, তারপর অ্যালকোহল, তারপর জল। তাহলে রেট অফ ভেপারাইজেশন যদি আমরা বলি, রেট অফ ভেপারাইজেশন, রেট অফ ভেপারাইজেশন ইথার সবচাইতে বেশি, ইথার গ্রেটার দ্যান অ্যালকোহল, গ্রেটার দ্যান ওয়াটার। তাহলে ভেপার প্রেশার হচ্ছে ইথার গ্রেটার দ্যান অ্যালকোহল, গ্রেটার দ্যান ওয়াটার। ঠিক আছে, তাহলে সলভেন্টের নেচারের উপরও অনেকখানি নির্ভরশীল। আজকে আমরা এখানেই আলোচনা থামাচ্ছি।
এর পরবর্তীতে আমরা দেখব একটা সলিউশনের ক্ষেত্রে একটা সলভেন্টের মধ্যে যখনই আমরা একটা সলিউট যোগ করি সেটা কিভাবে এই ভেপার প্রেশারকে অ্যাফেক্ট করে।